কলকাতা হাইকোর্টের শুভেন্দু অধিকারী স্বস্তি পেলেন না শুভেন্দু অধিকারী অস্বস্তি হলো। কলকাতা হাইকোর্টে দীর্ঘ সময় ধরে মামলা চলা এবং সেই বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়েই আজকে বিচারপতি জয় সেনগুপ্ত তিনি সরাসরি নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশগুলো কি রয়েছে জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা, রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক বিশ্লেষণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী 2022 সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে দ্বারস্থ হয়েছিলেন এবং সেই সময় বিচারপতি রাজাশেখর মান্তা স্পষ্টত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল আদালতের নির্দেশ ছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর করতে পারবে না। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি এফআইআর করতে হয় তাহলে আদালতের অনুমতি নিতে হবে এবং 2022 সাল থেকে 2025 সাল এই সময়কালের মধ্যে যতগুলো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ আনার চেষ্টা করেছে রাজ্য সরকার বারবার মুখ থুবড়ে পড়েছে। আজকে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে যখন চূড়ান্ত মামলার যে রায় দেওয়া হয়েছে সেই রায়কে ঘিরেই কিন্তু এই তরজা। প্রশ্ন উঠছে তাহলে শুভেন্দু অধিকারী 2026-এর বিধানসভা নির্বাচনের আগে জেলে যাবেন? শুভেন্দু অধিকারীকে কি পুলিশ তাহলে কি গ্রেপ্তার করতে পারবেন? কারণ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশে অনেকেই সিঁদুরে মেঘ দেখছে এবং এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে কলকাতা হাইকোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে 4টি মামলা রয়েছে, বিশেষ করে নন্দীগ্রাম, তমলুক এবং কন্টাই কাঁথি, এই যে আরও একটি জায়গা রয়েছে সেখানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে মামলা রুজু করা হয়েছিল সেই মামলা এসআইটি গঠন করে তদন্ত করবে এবং শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী যদি প্রয়োজন মনে করে এক্ষেত্রে অবশ্যই আদালতে দ্বারস্থ হতে পারে। আরও যে বিষয়গুলো উঠে আসছে না, মামলার রায়তে আরও বলা রয়েছে যেখানে মানিকতলা সহ আরও বেশ কিছু প্রায় 5টি মামলা রয়েছে, সেই মামলাগুলোর বিরুদ্ধেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্ত করতে পারবে। এই প্রশ্ন যখন উঠে আসছে তখন বিচারপতি জয় সেনগুপ্ত তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এগুলোর সমস্ত কিছুর তদন্ত হবে। তবে এই দীর্ঘ মামলার শুনানি এবং তারপরে দীর্ঘ প্রায় 4 বছর ধরে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা এবং 4 বছর বাদে সেই রক্ষা কবচ প্রত্যাহার করে নিল আজকে কলকাতা হাইকোর্ট এবং সেই প্রত্যাহারের মধ্যে একাধিক নির্দেশ রয়েছে। তার মধ্যে আরও যেটা বলা যেতে পারে যে শুভেন্দু অধিকারী তিনি যদি মনে করেন তাহলে অবশ্যই আদালতে শরণাপন্ন হতে পারেন। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষের আইনজীবী, তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অন্য কথা বলছেন যে শুভেন্দু অধিকারী যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আদালতে দ্বারস্থ হতে পারেন এবং শুধু তাই না, তিনি আরও কি বলছেন না, তিনি বলছেন এই দীর্ঘ 4 বছর ধরে তিনি রক্ষা কবচটা এনজয় করেছেন, সেই এনজয় করার দিন শেষ, এবার কিন্তু সরাসরি পুলিশি তদন্তের মুখোমুখি হতে হবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সত্যি এটা খুব চিন্তার ব্যাপার হয়ে গেছে রাজ্য বিজেপির কাছে, তার কারণ 26-এর বিধানসভা নির্বাচনের এই মুহূর্তে যে জায়গায় মূলত বিজেপি রয়েছে এবং সেই জায়গা থেকে একেবারে হিচড়ে টেনে নিয়ে আসার যে প্রক্রিয়া শাসক দল চালাচ্ছে তার মধ্যে অবশ্যই আজকে কলকাতা হাইকোর্টের এই রায় অনেকটা স্বস্তি দিতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। কিন্তু প্রশ্ন উঠছে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে একের পর এক মামলা, সেটা যাদবপুর হতে পারে, তমলুক হতে পারে, মুর্শিদাবাদ হতে পারে, রায়গঞ্জ হতে পারে, বিভিন্ন জায়গায় পূর্ব মেদিনীপুর, এই যে বিভিন্ন জায়গাগুলোতে একাধিক কর্মসূচি রয়েছে। কলকাতা বিভিন্ন জায়গায় একাধিক কর্মসূচি তিনি করেছেন। বিভিন্ন কর্মসূচি করতে গেলে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাকে সেই মিছিল মিটিং করতে হয়, কিন্তু তারপরেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং সেই অভিযোগ এফআইআর পর্যন্ত করতে পারত না রাজ্য সরকার, তার কারণ রাজ্য সরকারে হাত বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু এক্ষেত্রে আজকে বিচারপতি জয় সেনগুপ্ত যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের কিছু অংশ তার আইনজীবীরা কি বলছেন সেটা অবশ্যই শোনাবো। প্রথমেই শোনাবো এ বিষয় নিয়ে আজকে যে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন সেটা একবার একটু শুনে নেব। এতদিন ধরে যে রক্ষা কবচটা ছিল দীর্ঘ 3-4 বছর ধরে, আর সেই ফাইনাল হিয়ারিং এর পর জাজমেন্ট দেওয়ার পর সেই রক্ষা কবচ ভেকেট করে দিয়েছে। শুভেন্দু অধিকারী মামলায় অনেকগুলো এফআইআর চ্যালেঞ্জ হয়েছিল, প্রায় 18-20টা মামলা চ্যালেঞ্জ হয়েছিল। তার মধ্যে 12-13টা মামলা ওয়াশ করেছে, বাকি কটা মামলাতে স্টেটকে প্রসিড করতে বলেছে।
ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ, ইনভেস্টিগেশন উইল প্রসিড ইন অ্যাকর্ডেন্স উইথ ল। এবং এখানে সিটের সিট করেছে, সেই সিটে একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন এসপি থাকবে র্যাঙ্কে, আর সিবিআইয়ের একজন থাকবে, তারা দুজনেই ইকুয়াল সংখ্যা নিয়ে তার ইনভেস্টিগেশন করে। ঠিক আছে। আর বীরবাহ হাঁসদা যে এটা করেছিল, বীরবাহ হাঁসদা যে মামলাটা করেছিল, সেই বীরবাহ হাঁসদার মামলাতে কোর্ট বলেছে যে ওই বীরবাহ হাঁসদার মামলাটা মেন রিট পিটিশন বা অ্যামেন্ডমেন্ট করে চ্যালেঞ্জ করা হয়নি, সিল্কার সেই জন্য বীরবাহ হাঁসদার যে মামলা, সেই মামলায় কোর্ট কোনো ইন্টারফেয়ারি করেনি বা কোনো এর ভেতরে কোনো ঢোকেনি ওয়েদার বীরবাহ হাঁসদার কমপ্লেন ইজ রাইট অর রং। এখন আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব কোনো ম্যাটারে এফআইআর করা যাচ্ছিল না, বা বীরবাহ হাঁসদার ম্যাটারেও এফআইআর করা যাচ্ছিল, সেগুলো এখন রাস্তা খুলে গেল, সেই রাস্তা অনুযায়ী চলবে না, আর কোনো বাধা থাকছে না। 3-4 বছর ধরে যে বাধাটা ছিল এবং যার জন্য উনি বেশি মাস্তানি করে বেড়াতেন, সেই মাস্তানিটা এবার বন্ধ হবে। এবার যে যে কমপ্লেনগুলো ছিল, সেই কমপ্লেনগুলো আজকে যদি এফআইআর লজ করে প্রসিড করতে চায়, পুলিশ প্রসিড করবে। একদিন তো এফআইআরগুলো করতে পারেনি, কমপ্লেনগুলি লজ করা ছিল, সেগুলো করতে পারবে। ওরা একটা যে কথা বলছে যে ওদের মক্কেলের এগেনস্টে আগে শুভেন্দু অধিকারীর দ্বারা ওর এগেনস্টে প্রচুর কেস করা হচ্ছে। তো আমারও বক্তব্য, শুভেন্দু অধিকারী যদি 1000টা ক্রিমিনাল কেস ক্রাইম করে, তো 1000টা ক্রিমিনাল কেস হবে। যে মুড়িমুড়কির মতো ক্রাইম করে, তার ক্ষেত্রে মুড়িমুড়কির মতো এফআইআর হবে। সে তো আর কোনো প্রিভিলেজ পার্সন না, অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রসিড করতে পারবে ইন অ্যাকর্ডেন্স। আপনারা শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কি সরাসরি জানাচ্ছেন, এবং শুভেন্দু অধিকারীকে মূলত কটূক্তি পর্যন্ত করা হয়েছে। দেখুন, 2021 সালে এবং 2022 সালে দুটি রিট পিটিশন কলকাতা হাইকোর্টে ফাইল করা হয়েছিল মাননীয় বিরোধী দলনেতার তরফ থেকে, যেখানে 2021-এ উনি বিরোধী দলনেতা বা উনি ভারতীয় জনতা পার্টি জয়েন করার পর থেকেই বিভিন্ন রকমের ক্রিমিনাল কেস ওনার বিরুদ্ধে ফাইল করা হয়েছিল। তো ইনিশিয়ালি 2021-এ যে রিট পিটিশনটি ফাইল করা হয়েছিল, তাতে অন্তর্বর্তী আদেশ হিসেবে ওই এফআইআরগুলোকে স্টে করে দেওয়া হয়েছিল আদালতের তরফ থেকে। এবং তারপরে যেটি হয়, ওই এফআইআরগুলো স্টে হওয়ার পরেও রাজ্যের তরফ থেকে আরও বিভিন্ন রকমের এফআইআর ফাইল করা শুরু হয় আর কি। প্রত্যেক দিন, প্রত্যেক দুদিনে একটা দুটো করে এরকম এফআইআর। আর সবকটা এফআইআরই যাকে বলে হচ্ছে ফ্রিভোলাস এফআইআর, মানে 5 বছর আগেকার ঘটনা, 3 বছর আগেকার ঘটনা, অদ্ভুত অদ্ভুত সমস্ত আকাশ কুসুম মানে অভিযোগ। কোথাও বলছে যে কেউ হার কারোর চুরি হয়েছে, বলছে যে এটা ওনার কথায় চুরি হয়েছে। এরকম বিভিন্ন রকমের কমপ্লেনেন্ট ধরে এনে তাদেরকে দিয়ে কমপ্লেন করিয়ে কিছু নতুন এফআইআর, এবং আবার কিছু কমপ্লেনেন্টকে ধরিয়ে এনে তারা বলছে যে 5 বছর আগে এরকম কিছু হয়েছিল, এতদিন বলতে পারিনি, করে আবার সেটাকে নিয়ে একটা এফআইআর নিয়ে রাজ্য এরকম একটি ক্ষিপ্র গতিতে চলছিল মাননীয় বিরোধী দলনেতার এগেনস্টে পুলিশ প্রসিকিউশন বা পুলিশি হয়রানি করার জন্য আর কি। তো সেকেন্ড রিট পিটিশনটিও ফাইল করা হয়, তাতে এটিও উল্লেখ করা হয় যে শুধু মাননীয় বিরোধী দলনেতা নয়, যারা যারা মাননীয় বিরোধী দলনেতার সাথে রাজনীতি করেন বা বিরোধী দলনেতার কাছের আর কি, তাদেরকেও পুলিশ এরকমভাবে হ্যারাস করছে। তো আদালত ওই রিট পিটিশনটিও শোনার পরে, যেটা 2022-এ ফাইল করা হয়, যে এফআইআরগুলো তখন ওই রিট পিটিশনেও বলা হয়েছিল আর কি, সেগুলোকেও স্টে করে দেন। এবং যে হারে ওনাকে পুলিশি হয়রানি করা হচ্ছিল, তাতে আদালত তখন বলেছিল যে যদি কোনো নতুন এফআইআর করতে হয়, তাহলে রাজ্যকে আদালতের মাননীয় কলকাতা হাইকোর্টের লিভ নিয়ে, অনুমতি নিয়ে সেই নতুন এফআইআর দাখিল করতে হবে। তো তারপরে মামলাটি নিয়ে তো রাজ্য সুপ্রিম কোর্টেও যায়। প্রথমে এখানে ডিভিশন বেঞ্চের কাছেও অ্যাপ্রোচ করে, অ্যাপিল ফাইল করে, সেখানে মেনটেনেবল নয় বলে সেই অ্যাপিল ডিসমিস করে দেয় রাজ্যের অ্যাপিল। তারপরে সুপ্রিম কোর্টেও তারা যায়, একবার নয় বহুবার বিভিন্ন পার্টির মাধ্যমে মাননীয় সুপ্রিম কোর্টের কাছে অ্যাপ্রোচ করা হয়েছিল। বাট অনারেবল সুপ্রিম কোর্টও এই অর্ডারগুলির সাথে কোনোরকমভাবে ইন্টারফেয়ার করেননি, অন্তর্বর্তী আদেশ ছিল এগুলো। এবং মামলার দুটি ফাইনাল হিয়ারিংয়ের জন্যে মাননীয় সুপ্রিম কোর্ট বলেন হচ্ছে কলকাতা হাইকোর্টের কাছে তাড়াতাড়ি যাতে ফাইনাল হিয়ারিং হয়ে নিষ্পত্তি হয় সেই ব্যবস্থা নিতে। প্রোটেকশন কথাটা বলাটা ভুল হবে, আমি তো আপনাদেরকে এক্সপ্লেন করলামই এতক্ষণ ধরে
যে অর্ডারটি ছিল সেটা হচ্ছে ওটা অন্তর্বর্তী আদেশ ছিল এবং বলা হয়েছিল হচ্ছে যে যতক্ষণ এই আদালতে মামলাগুলি পেন্ডিং আছে, নতুন যদি কোনো এফআইআর করতে হয় আদালতের অনুমতি নিয়ে করতে হবে। এফআইআর করা যাবে না কিন্তু বলা ছিল না, আদালতের অনুমতি নেওয়ার কথা বলা ছিল। এবং সেক্ষেত্রে রাজ্য সরকার বেশ কয়েকবার অ্যাটেম্পটও করেছেন ভুয়ো এফআইআর রেজিস্টার করার মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে। 2-3টি অ্যাপ্লিকেশনও করেছিল, 2-3টি অ্যাপ্লিকেশনের মধ্যে কয়েকটি অ্যাপ্লিকেশন তারা উইথড্র করে। রাজ্য প্রথমে আদালতের কাছে অ্যাপ্রোচ করে এই বলে যে আমরা মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে চাইছি এই গ্রাউন্ডে। তারপরে রাজ্য নিজে মামলা শুনানি চলার সময় যখন বুঝতে পারে যে তারা এফআইআর এর রেজিস্ট্রেশনটাকেই আপহোল্ড করতে পারছে না, তখন তারা সেই অ্যাপ্লিকেশনে নিজেদের উইথড্র করে। সো দেয়ারফর আমি যেটা বললাম আবার রিপিট করছি, রক্ষা কবচ প্রত্যাহার কথাটা বলা ভুল হবে। আদালতের বক্তব্য ছিল প্রথম থেকেই যে কোনো এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে। এটি যদি বলা হয় তাহলে রাজ্য কোনো রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা রাজনৈতিক মাইলেজ দেওয়ার জন্য এই কথা বলছে। অ্যাকচুয়ালি আমরা সবাই মানে মাননীয় বিরোধী দলনেতার বক্তব্য হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে এই পুলিশি হয়রানি চলছিল, যেটিকে চ্যালেঞ্জ করা হয়েছিল, সেটা তো সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে, আর কোনো কারণ মানে তার বাইরে নেই আর কি। যে এই যে 4.5 বছরে ধরে তিনি যে এই অন্তর্বর্তীকালীন নির্দেশ এনজয় করেছে সেটা কিন্তু সময় শেষ। এবং শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে অভিযোগগুলো এতদিন ছিল সেই অভিযোগগুলোকে এফআইআর হিসাবে এবার তদন্ত শুরু করবে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ অথবা সিবিআই। কিন্তু প্রশ্ন উঠছে যে বীরবাহা হাঁসদা, এই রাজ্যের মন্ত্রী, বন দপ্তরের মন্ত্রী বীরবাহা হাঁসদা, তিনি যে মামলা অভিযোগ করেছিলেন সেই মামলাকে মূল মামলা হিসাবে কলকাতা হাইকোর্ট কিন্তু ধরেছে। স্বাভাবিকভাবেই একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন সেটা অবশ্যই শুনলেন, তবে আবারও শোনাবো এ রাজ্যের একজন বিজেপি নেতা এবং অবশ্যই কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাগচি তিনি কি বলছেন সেটাও শোনার প্রয়োজন রয়েছে। তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কী বলেছেন, অর্থাৎ মামলার রায়ে যথার্থ তিনি বিশ্লেষণ দিয়েছেন কিনা সে বিষয় নিয়ে অবশ্যই একবার কৌস্তব বাগচি কী বলছে সেটাও একবার শুনে নেব ঠিক তিনি কি বললেন। তৃণমূলের যে সমস্ত নেতা নেত্রীরা ইতিমধ্যেই আনন্দ উল্লাস করা শুরু করেছেন, পারলে এক্ষুনি গিয়ে দোকান থেকে নতুন জামা কাপড় কিনে এনে পরা, ঠিক রোববারের দুপুরের মতন বাড়িতে মাংস ভাত রান্না করা, সন্ধ্যাবেলা অর্ডার দিয়ে দেওয়া বক্সের জন্য বা অন্যান্য পার্টির সরঞ্জামের জন্য সন্ধ্যাবেলা পার্টি টাটি করবেন বলে অলরেডি যারা ভেবে রেখেছে তাদের উদ্দেশ্যে বলছি, আনন্দ উল্লাসগুলো করার আগে দু একটা কথা মন দিয়ে একটু শুনুন। শুভেন্দুবাবু 2022 সালে ডিসেম্বর মাসে রাজাশেখর মান্থার যে অর্ডারটি পেয়েছিলেন সেটা হচ্ছে ওয়াজ ইন দ্য নেচার অফ অ্যান ইন্টারিম অর্ডার। সেখানে কোর্ট বলেছিল যে সমস্ত 26টা এফআইআর শুভেন্দুবাবু যেটার বিরুদ্ধে হাইকোর্টে এসেছিলেন কোয়াশিং চেয়ে, সেগুলোর উপরে সবকটা স্টে দিয়েছিল হাইকোর্ট। আর ইন্টারিম প্রোটেকশন হিসেবে বলেছিল যে শুভেন্দুবাবুর বিরুদ্ধে কোনো এফআইআর করতে গেলে উইদাউট দি প্রায়ার পারমিশন অফ দি কোর্ট অর উইদাউট দি লিভ অফ দি কোর্ট সেটা করা যাবে না, মানে কোর্টের অনুমতি ছাড়া শুভেন্দুবাবুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না। দ্যাট ওয়াজ ইন দি নেচার অফ এন ইন্টারিম অর্ডার, একটা অন্তর্বর্তী নির্দেশ ছিল। পরবর্তীকালে এই মামলাটা নিয়ে দীর্ঘদিন শুনানি হয়, গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যায়। এই মামলাটি আলটিমেটলি একটা ফাইনাল হিয়ারিংয়ের স্টেজে আসে এবং সেটা হয় এবং আলটিমেটলি জজ সাহেব আজকে তার জাজমেন্ট শোনায়। ফাইনাল যখন জাজমেন্ট জজ সাহেব শোনায় তখন ইট ইজ অ্যাপারেন্ট যে ইন্টারিম জায়গাগুলো, ইন্টারিম মেজারের জায়গাগুলো আর থাকে না। তখন ফাইনাল রিলিফ নিয়ে আলোচনা হয়, যে মূল প্রেয়ারটা শুভেন্দুবাবুর ছিল সেটাকে অ্যাড্রেস করা হয়। যারা আনন্দ উল্লাস করবেন বলে ভেবে রেখেছেন, যারা আনন্দ করবেন, মাংস ভাত খাবেন, মন দিয়ে শুনুন। 15টা মামলা রাজ্য সরকার যেগুলো শুভেন্দুবাবুর বিরুদ্ধে করেছিলেন সেগুলোকে সর্বৈব খারিজ করেছে হাইকোর্ট, কোয়াশ করে দিয়েছে। বাদবাকি 4-5খানা এফআইআর সেগুলো ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও রাজ্য সরকারের উপর আস্থা রাখেনি হাইকোর্ট। এসআইটি ফরমেশন করে দিয়েছে, এসআইটি করে বলেছে সিবিআই এবং রাজ্য প্রশাসন তারা যৌথভাবে ইনভেস্টিগেট করবে। রাজ্য প্রশাসনের উপর আস্থা রাখলে সিবিআইকে নিয়ে জয়েন্টলি সেখানে এসআইটি হতো। তো যারা আনন্দ উল্লাস করছেন তাদের বোঝা উচিত এই লড়াইয়ে জয় শুভেন্দু অধিকারীর হয়েছে। তারা কি আদতে শুভেন্দু অধিকারীর এই বিজয়ের জন্য তারা আনন্দ উল্লাস করছেন? করলে করুন, কোনো বাধা নেই, বলুন, তাহলে আমি এক প্যাকেট মিষ্টি আপনাদের পাঠিয়ে দিচ্ছি। শুনলেন কৌস্তব বাগচি কি বললেন, অর্থাৎ এই যে আজকে যে কলকাতা হাইকোর্টের নির্দেশ সেই নির্দেশটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এবং শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা যেভাবে একেবারে জয়োৎসব পালন করছে, এই জয়োৎসব পালন করার এমন কিছু নির্দেশ কলকাতা হাইকোর্ট দেয়নি।
কৌস্তব বাগচি কি বলছেন না, তিনি বলছেন 15টি মামলা যারা শুভেন্দু অধিকারীর পক্ষে গিয়েছে, অর্থাৎ এই 15টি মামলা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা সেটা সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। এবং শুধু তাই নয়, বাকি যে 4-5টা মামলা রয়েছে সেই মামলা এসআইটি, এবং শুধু তাই নয় সিবিআইকে সঙ্গে নিয়ে মামলার তদন্ত করতে হবে। তাই স্বাভাবিকভাবেই শাসক বিরোধীর লড়াই কোর্টের ভেতরে হোক বা কোর্টের বাইরে, লড়াই কিন্তু জারি রয়েছে। টার্গেট একটাই, লক্ষ্য একটাই, 2026-এর বিধানসভা নির্বাচন। তার কারণ ইতিমধ্যেই অনেকটাই হেরে বসে রয়েছে এসআইআর নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে শুভেন্দু অধিকারীকে জেলে পাঠাতে পারবেন 26-এর বিধানসভা ভোটের আগে, সেটাই কিন্তু এই মুহূর্তে রাজ্যের সবথেকে বড় খবর। অবশ্যই নজর থাকবে, তার কারণ যে এফআইআরগুলোকে এতদিন মূলত রাজ্য সরকার করতে পারেনি, সেই এফআইআরগুলোকে আদৌ তারা করতে পারবেন। যদি করেন তাহলে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে পারেন, শুভেন্দু অধিকারীকে জেলে পাঠাতে পারবেন। এই প্রশ্নের উত্তর জানতে অবশ্যই চোখ রাখুন দাদা দিদির রাজনীতিতে।